তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটা গল্পের ব্যাপারে জানতে চলেছি যে গল্পটি আপনাদেরকে অনেক আনন্দ দিতে চলেছে। কারণ এটা একটা মেয়ে একটা ছেলের ওপর উড়ে এসে জুড়ে বসে জোর করে ভালোবাসার গল্প, তাও আবার সেটা প্রাকৃতিক দিক থেকে। তো চলেন গল্পটি শুরু করা যাক। গল্পটির শুরুতেই আমরা একদম প্রথমে আমাদের গল্পের হিরো জিনকে দেখতে পাই। সে এক নামকরা বড় লয়ার, আর তার বড় বড় কাজ করার জন্য সে কোনোদিনও হেরে যায়নি। তার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য সে কিছু ডকুমেন্টস একটা লকারে ভর্তি করে রাখছিল, আর তখন লকারে ভর্তি করে রাখার আগেই তার ঘরের বাইরে একটা আওয়াজ হওয়ার কারণে সে ছুটে চলে গেল যে কী কারণে আওয়াজটা হলো সেটা দেখতে। কিন্তু ইতিমধ্যেই একটা জায়গা থেকে এক নারী উঠে চলে আসে, অর্থাৎ এক নারী একটা জায়গায় প্রথমে বসবাস করত আর সেখান থেকে আদর্শ হিসাবে শিক্ষা নিত। আর সেই শিক্ষায় অর্থাৎ সেই গ্রামে সেই নারীটি কুংফু শিখত তার মাস্টার চ্যাংয়ের কাছে। আর সে কুংফু শিখতে শিখতেই যখন দেখে যে সেখানে এক বদমাস কুংফু মাস্টার সেখানে ঢুকে পড়ে তার সঙ্গে বিয়ে করতে চায়, তখনই সে তার কাছে একটা মূল্যবান পাথর সে ধরে বসে এবং সে না বিয়ে করার আশায় সেটা খুলে দেয়। আর তারপরেই দেখা যায় যে মেয়েটি অর্থাৎ আমাদের গল্পের হিরোইন সেই গ্রামের মেয়েটি নাম হলো লিনা। লিনা চলে আসে আমাদের হিরোর বাড়ি অর্থাৎ জিনের বাড়ি। জিন যখন দরজার ওখানে গিয়ে দেখে যে আদৌ আসলে ওখানে কেউ নেই, তখন তার সন্দেহ হয় যে তার লকার রুমে নিশ্চয়ই কেউ ঢুকে পড়েছে। তাই সে সন্দেহ করে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। আর সেখানে পৌঁছে গিয়ে দেখে সেখানে লিনা লকারের দিকে আঙুল দিয়ে কিছু একটা করতে যাচ্ছে। তখনই তার পেছনে আঘাত করে আর লিনাকে সেখানেই অজ্ঞান করে দেয়। তখনই লিনার মাথা দিয়ে লকারটা বন্ধ হয়ে যায়। ব্যাস, ওখানে লকারটা কোনো লক দেয়া ছিল না। আর এখানে জিন বুঝতে পারে না যে আদৌ লকারটাকে বন্ধ করেছে। নিশ্চয়ই এ কোনো ইনফরমেশান চুরি করতে এসছে। জিন লিনাকে চোর ভাবতে শুরু করে আর তারপর লকারটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি নিজে থেকে। এরপর সেই অজ্ঞান লিনাকে নিয়ে জিন চলে যায় হসপিটালে। তার আগের সিচুয়েশানে দেখা যায় যে এই মেয়েটি কি করে চলে আসে সেই জায়গাটায় চলে আসার গল্পটি সেখানে দেখানো হবে। কারণ সেখানে যখন একটা দুষ্টু কুংফু মাস্টার চলে আসে তখন লিনাকে তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে। আর তখন লিনা সেই বিয়েতে মত না থাকায় লিনা অনেক মারপিট করে এবং মারপিট করার শেষ প্রান্তে একদম যখন কিছু করতে পারে না তখনই সে ওই একটা পাথর খুলে বসে। আর সেই পাথরটা খোলার পরেই সে দেখে একটা আলো ফুটে ওঠে আর চমৎকার হয়ে যায় আর সে পড়ে থাকে জিনের বাড়ি। আর এটাই হলো লিনা আর জিনের সম্পর্ক, প্রাকৃতিক সম্পর্ক। লিনার চোখ খোলে আর লিনা চোখ খুলে দেখে যে সে একটা হসপিটালে আছে, তার পাশেই দাঁড়িয়ে আছে জিন। জিনের মনে এখন একটাই প্রশ্ন যে তুমি এখানে কি করে এলে আর কিভাবে এলে। লিনা তো তার প্রশ্নের উত্তর দিল যে আমি এখানে জানি না কিভাবে এসেছি, কিন্তু আমি একটা পাথর খোলাতে তোমার বাড়ি চলে এসেছি, আমার কোনো দোষ নেই আর আমি এখানে কিছু চুরি করতে আসিনি। কিন্তু জিন বারবার একই কথা বলে যে তুমি কোথা থেকে এসছো সেটা বলো আর লকারের লকটা অবশ্যই খুলে দাও, আমি আমার লকারের লকটা খুলে দিলেই তোমাকে ছেড়ে দেবো। তখন জিন আরও রেগে যায় আর লিনা তাকে বলে যে আমার জামা প্যান্টটা কে খুলেছে। এবার লিনা আরও বেশি রেগে যায়, বলে যে তোমাদের মধ্যে আমার এই যে ড্রেসটা চেঞ্জ কে করেছে, তোমাদের সাহস তো বড় কম নয় যে একটা মেয়ের ড্রেস তোমরা চেঞ্জ করে ফেলেছো। এই বলে লিনা আরও বেশি রেগে যায়। আর লিনা যখন রাগে তখন তার কাছে জানে সে কুম্ফু জানে। আর লিনা বলের মতন কিছু জিনিস জিনের বন্ধুর দিকে ছুঁড়ে মারে আর বারবার ছুঁড়ে মেরে আঘাত করার চেষ্টা করে। জিজ্ঞেস করতে চাইছে যে আমার ড্রেস কে চেঞ্জ করেছে। যতক্ষণ না কেউ বলতে চাইছিল ততক্ষণ তাদের ছুঁড়ে মারতে চাইছিল। তাই জিনের বন্ধু তাকে নিয়ে পালিয়ে যায়, বলে এই মেয়েটি সাংঘাতিক আছে। তখন ডাক্তারবাবু হাত তুলে বলে যে তোমার ড্রেস কেউ চেঞ্জ করেনি, আমাদের এখান থেকে মেয়েরাই চেঞ্জ করে দিয়েছে, তুমি সম্পূর্ণ নিরাপদেই ছিলে। এটা বলার পর ডাক্তারবাবুর
কথা শুনে ডাক্তারবাবুও বাইরে চলে আসে। ডাক্তারবাবু বাইরে এসে বলে যে এই মেয়েটির একটা শর্ট টাইম মেমোরি লস হয়েছে, আর এই লসটা খুবই ভয়ানক লস। এখন একটু রিকভারি হতে সময় লাগবে। যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পেছন দিকে অর্থাৎ তার অতীতের দিকে একদমই ফিরে যেতে পারবে না, তাই একটু হলেও অনেকটাই সময় লাগবে। এটা বলার পর ডক্টর আরও কিছু বলে, আর কিছু ওষুধের ব্যাপারেও বলে যেটা খাওয়ানোর জন্য। আর এই জিনিসটা একটু রিকভারি হওয়ার জন্য সময় লাগে, তাই ধৈর্য ধরতে হবে জিনকে আর জিনের বন্ধুকে। জিন জানে যে তার একটা ইম্পর্টেন্ট কেস ফাইল এই লিনার কারণেই সেই আইডিটা লক হয়ে গেছে, কিন্তু জিন এটুকু কনফার্ম নয় যে লিনা যে তার বাড়িতে প্রবেশ করেছে কি কারণ আর কি মন্তব্যে। তাই জিন লিনাকে নিয়ে তার বাড়ি চলে আসে, কিন্তু বাড়ি আসার আগে যে তার কিছু একটা জিনিস বুঝতে পারে জিনের কার দেখে, যে অতীতেও এরকম একটা পেন্টিং সে দেখেছে। মানে সে যেহেতু অন্য জায়গা থেকে চলে এসছে, তাই একটু হলেও সে অনেক কিছু আন্দাজ করছে। আর সে বলে পাশের গাড়িটা এত বড়, তোমার গাড়িটা এত ছোট, তার মানে নিশ্চয়ই তুমি খুব গরিব। কারণ লিনা ওই সব জিনিস নিয়ে মাপজোপ করেই লোকগুলোকে কথাবার্তা বলে, কারণ লিনা হলো ব্যাড ডেটেড, আর সে অত কিছু জানেই না এখনকার দুনিয়ার সম্পর্কে। তাই লিনা যা পারে তাই বলে দেয়। লিনা জানতো না যে গাড়িতে বসলে সিট বেল্ট লাগাতে হয়, তাই জিন হট করে উঠে গিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয় এবং গজগজ করতে থাকে যে আমার লকারটা কি হবে। এরপর আর কি, জিনের বন্ধু যখন তার গ্র্যান্ডপার ব্যাপারে দেখায়, তখন লিনা সে পেপারটা কেড়ে নিয়ে বলে এই তো এটাই আমার গুরু, এর কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি। কিন্তু জিন হাত থেকে পেপারটা কেড়ে নিয়ে বলে ভাট বকো না, আর মাথায় বেশি বকো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। তখন লিনা জিনকে ধরে জড়াজড়ি করে বলতে থাকে যে আমার গুরুকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি আমার গুরুকে খুঁজতেই এখানে এসেছি, আমার গুরুকে পেয়ে গেলে আমি শান্তিতে থাকতে পারবো। তখন জিনের বন্ধু জিনকে টেনে নিয়ে কথা বলতে থাকে যে এর মাথায় সত্যি খারাপ আছে বন্ধু, তুই একটু সাবধানে থাকিস একে নিয়ে। তখন লিনা আর জিন একটা বিষয় নিয়ে কথা বলছিল, যে বিষয়টা হচ্ছিল লিনার সেই গুরুদেবকে নিয়ে। আর বারবার জিন বলতে থাকে যে ওটা তোমার গুরুদেব নয়, ওটা আমার দাদু হয়, আমার গ্র্যান্ডপা, আমার নিজস্ব গ্র্যান্ডপা। আমার নিজস্ব গ্র্যান্ডপার শরীর খারাপ হওয়ার কারণেই আমি হসপিটালে ভর্তি করেছি। কিন্তু লিনা একটার পর একটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করতেই থাকে যে তোমার দাদু কী কারণে হসপিটালে ভর্তি হয়েছে। কিন্তু জিন তখন লিনার ড্রেসের দিকে হাত দিতে যায়, কারণ জিন বুঝতেই পেরেছিল যে লিনা নামের মেয়েটি ড্রেস পরার কোনো সেন্স জানে না। আর লিনা সেটাকে উল্টো পাল্টা ভেবে জিনকে ওখানেই পেঁদাই করে দেয়। তারপর জিন দেখে যে লিনা সেই লকারটির ওপর একদম তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। জিন বুঝতে পারে যে লিনা নিশ্চয়ই কোনো একটা ফন্দি হেঁটে এসছে, হয়তো সে কোনো ক্লাব থেকে মোটা টাকা নিয়ে আমার কাছে নাটক করছে। জিন তখন লিনার ওপর রেগে যায় আর জিজ্ঞেস করে আমার লকারের পাসওয়ার্ডটা বললে আমাকে শান্তি দাও। কিন্তু জিনের বন্ধু তাকে ওখান থেকে সরিয়ে এনে ফুসফুস করে বলতে থাকে যে এত মাথা গরম করিস না বন্ধু, বুঝতেই পারছি তো শর্ট টাইম মেমোরি লস, মেমোরি যখন ফিরে আসবে তখন ঠিক আমরা আমাদের লকারের ডিস্টার্ব এবং সব জিনিস পেয়ে যাব। ডিস্টার্ব বলতে আর এক জিনিস বোঝায়, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের কঠিন ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো সহজে গঠন করলে একটা শক্তিশালী এভিডেন্স পাওয়া যায়। তবে যাই হোক, পরের সিন বদলে দেখা যায় যে জিন ভালোভাবে লিনাকে জিজ্ঞেস করছে যে তুমি এখানে কিভাবে এলে, কিভাবে বা এলে, আর আমার দরজা জানলা বন্ধ করার সত্ত্বেও তুমি কিভাবে প্রবেশ করলে সেটা আমাকে একটু খুলে বলো, আমি যাতে একটু ভালোভাবে তোমার উপর ট্রাস্ট করতে পারি, যদিও আমার ওপর তোমার কোনো বিশ্বাস বলে মনে হচ্ছে না। এটা বলার পর লিনা বলে যে আমি অ্যাকচুয়ালি উড়ে উড়ে চলে এসেছি, আমি থাকতাম অন্য জায়গায়, অন্য একটা গ্রামে, যে গ্রামে আমি কুংফু শিখতাম, আর সেই গ্রামে আমার নিজের গুরু ছিল, সেই গুরুকে আমি খুঁজে পাচ্ছি না, আমার গুরু হারিয়ে গেছে। সেই একই কথা বলতে থাকে, আর জিন তার এই কথাগুলো শুনে খুবই বিরক্ত বোধ করে, কারণ এগুলো কি কোনো মানুষ কখনো বিশ্বাস করতে পারে এখনকার জামানায়, যে কারোর গুরু হারিয়ে গেছে আর সে গুরুটাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসছে, তাও আবার তার গুরুটা আপনার গ্র্যান্ডপার মতন দেখতে। এটা বলার পর লিনা সেখান থেকে ছুটে বেরিয়ে যায়, কোনো কারণ ছাড়াই ছুটে বেরিয়ে যায়। আর তখন জিনও তার পেছন পেছন ছোটে।
একটা কাপ নিয়ে গিয়ে দেখে যে সে তার বাথরুমে কুমোর থেকে জল তুলে কাপে করে তাকে দিচ্ছে, বলে আপনি একটু এটা খেয়ে শান্ত হন। আর জিন এটা দেখে ভাবে যে কোনো মানুষকে এখান থেকে জল দেয়, ও একটু আমি কিন্তু খাবো না। আর বলে তুমি আমার নতুন দামি কাপটাকেও নষ্ট করলে, এর দাম কিন্তু অনেক, তুমি ফালতু কোনো জিনিস না বুঝে এখানে চলে এসছো, আর তোমাকে দেখে আমার খুব রাগ ধরছে। আমি তোমার থেকে লকারের পাসওয়ার্ডটা জানার পরই বিদায় দেবো, আর তুমি অবশ্য আমাকেও মুক্তি দিও। এটা বলার পর একটা নতুন জানালা খোলে, আর সে জানালাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এইগুলো দেখে লিনা একদমই চমকে যাচ্ছিল। আর এই পুরো বাড়িটাই তো অটোমেটিক সিস্টেম, সব কিছুই অটোমেটিক হয়, লাইট, পাখা, জানলা, দরজা সব কিছু একদম সময় টু সময়। আর এটা লিনার কাছে একদমই নতুন, যেহেতু লিনা এইসব জিনিস দেখে বা কাজ করে একদমই অভ্যস্ত নয়। তবে যাই হোক, লিনা বড্ড খুশি হয়েছে এইসব জিনিস দেখার পর। তারপর লিনা নিচে নেমে পড়ে, আর এখানে লিনা আর জিন মারপিট শুরু করে দেয়। জিন বারবার বলতে থাকে তুমি এভাবে আমাকে বিরক্ত করো না, আমার মাথা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে, আগুন জ্বলে উঠেছে আমার মাথায় তোমার জ্বালায়। আর এটা বলার পর জিন তাকে মুখ চাপা দিয়ে থাকতে বলে সারাক্ষণ, আর লিনার জিনের আঙুল কামড়ে দিয়ে ছুটে পালায়। জিন এইসব জিনিস থেকে একদমই হাঁপিয়ে উঠেছিল। সে রেগে মেগে কয়েকটা ওষুধ খেয়ে নেয়, আর তার বন্ধুকে কল করে বলে ভাই আমি এখানে একদমই অসুস্থ বোধ করছি, মানে মনে হয় এটা আমি আমার বাড়িতে নয় পাগলা গারদে বসবাস করছি। আমি কোনো রকমে এই মেয়েটার কাছ থেকে লকারের পাসওয়ার্ড পেলেই মুক্তি দিয়ে দেবো একে। ততক্ষণে লিনার কাছে জিনের গার্লফ্রেন্ড এসে উপস্থিত হয়, আর লিনা দেখে যে নিশ্চয়ই এটা জিনের গার্লফ্রেন্ড, আমি কিন্তু জিনকে কখনোই অন্য কারোর হতে দেবো না। এটা ভাবার পর সে দেখে যে এই মেয়েটা এত ছোট ছোট ড্রেস কেন পড়েছে, আদৌ কি এ গরিব মানুষ নাকি এর জামা কাপড় অভাব পড়েছে। এটা বলার পরে সে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। সে বলে আমি এখানে আমার দাদুকে, অর্থাৎ আপনার বয়ফ্রেন্ডের দাদু আমার ওস্তাদ হয় সেই গুরুকে খুঁজতে এসেছি। আর আপনি কি করতে এসছেন? তখন জিনের গার্লফ্রেন্ড বলে আমি জিনের গার্লফ্রেন্ড হই। লিনা এটা শুনে ভাবে ও আপনি ওর গার্লফ্রেন্ড হন, আচ্ছা আমি বুঝতেই পেরেছি, তাই জন্য ভাবি যে এত ছেঁড়া ছেঁড়া জামা প্যান্ট কেন পরেছেন। এভাবে লিনা আরও অনেক কথা বলতে থাকে জিনের গার্লফ্রেন্ডকে। আর জিনের গার্লফ্রেন্ড বলে তোমাকে অত কথা বলার আমার কোনো দরকারই নেই, আমি আমার জিনের সাথে কথা বলবো, তুমি কি আমার সাথে কথা বলার? একদম চুপ করে থাকতে পারো না? আমি দেখেই বুঝতে পারছি তোমার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। এরমভাবে যখন জিনের গার্লফ্রেন্ড লিনাকে অপমান করতে থাকে, তখন লিনা সহ্য না হয়ে জিনের গার্লফ্রেন্ডকেই চত্থাপ্পড় মেরে দেয়, আর বলে যে নিজের অকাতে নিজে থাকো, আমার ওপর কোনো কথা বলতে আসবে না। এটা বলার পর দুজন মিলেই মারপিট আরম্ভ করে ফেলে। আর লিনা যেহেতু কুংফু মাস্টার একদম খুব ভালোভাবে এক্সপার্ট, তাই বারবারই জিনের গার্লফ্রেন্ডকে মার খেয়ে নিচে ফেলে দিচ্ছিল। এইসব আওয়াজ টাওয়াজ হওয়া দেখে জিন ছুটে আসে আর বলে কি হয়েছে তুমি হঠাৎ এখানে? তখন জিনের গার্লফ্রেন্ড কাঁদতে কাঁদতে বলে দেখো জিন আমাকে শুধু মধু মেরেছে। তখন জিন তাকে হাতে করে তুলে বলে যে তুমি কোনো দরকার ছাড়া এখানে কোনোদিনও এসো না, ঠিক আছে? পরে দরকার করলে কল করে নিও। এরপর লিনার হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন জিনের গার্লফ্রেন্ড মনে মনে ভাবতে শুরু করে যে বুঝতেই পারছি আমি তোমাকে অন্য কারোর হতে দেবো না। এটা বলে সে মনে মনে অনেক রাগ পুষতে থাকে। তারপর রাত্রি হয়ে যায়। তখন লিনা নিচে নেমে এসে অনেক ড্রিঙ্ক করে ফেলে না বুঝেই, যেটা জিন বসে বসে করছিল। তারপর জিন যখন বাথরুমে থাকে তখন লিনা সেখানে চলে আসে আর বাথরুমে বাঁদরাপোনা শুরু করে দেয় ড্রিঙ্ক করার পরে। সে বলতে থাকে যে আমি আমার গুরুকে খুঁজে পাচ্ছি না, শুধুমাত্র তোমার জন্য এখানে, আমি তোমার জন্যই আমার গুরুকে খুঁজে পাচ্ছি না, আমি আমার গুরুকে খুঁজে নিতে চাই। আমার গুরু আমার জন্য সব থেকে বড় আদর্শ, আর সেই আমার কাছে অনেক বড়। এসব আলফাল বকতে থাকে, জিনের গায়ের ওপর উঠে পড়ে, আর জিন এসব সহ্য করতে থাকে ড্রিঙ্কস করার পরেই। আর লিনা বারবার বলে একই কথা, বেশি কথা বলবে না, আমি আমার গুরুকে নিয়ে তবে এখান থেকে যাব। তোমার লকার আর লকারের পাসওয়ার্ড আমি কিছুই বুঝি না, এটা আসলে কি হয়। এটা বলে সেখান থেকে চলে যায়। আর তখন জিন হাঁপ ছেড়ে বাঁচে।
আর ভাবে কার পাল্লা এসে পড়লুম রে বাবা। তারপর দেখা যায় তাদের দুজনকেই একটা নতুন জায়গায়, যেখানে তারা দুজনই এসছিল, আর সেটাই হলো তার দাদুর হসপিটাল। নতুনই জায়গা, লিনার কাছে একদমই নতুন জায়গা। তখন লিনা দেখতে পেয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ এটাই আমার গুরু। লিনা অনেক কাঁদতে আরম্ভ শুরু করে দেয়, আর লিনা বলতে থাকে যে স্যার আপনাকে কে মেরেছে, আপনাকে কে হত্যা করেছে একবার বলুন, আমি এক্ষুনি যাচ্ছি। তখন জিন বলে ওঠে আরে 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 বেঁচে আছে বেঁচে আছে, তোমায় কাঁদতে হবে না, ট্রিটমেন্ট চলছে, ঠিক সুস্থ হয়ে যাবে, তুমি এখন বাড়ি চলো। এরকম কান্নাকাটি করছে দেখে জিন ভাবে যে এখানে সুবিধের নয়, হসপিটালের নার্সরা এক্ষুনি চলে এলে তাদের দুজনকেই বাইরে বার করে দেবে। তার আগেই জিন লিনাকে টেনে টেনে হসপিটালের বাইরে বের করে নেয় আর বলে যে তুমি এখনো আর কেঁদো না। কিন্তু লিনা ভ্যাঁ ভ্যাঁ করে রাস্তার মধ্যেই কাঁদতে আরম্ভ করেছে, যার কারণে পাবলিক ভাবতে আরম্ভ করেছে যে এই ব্যাটা ছেলেটাই এই মেয়েটার কোনো খারাপ বা কোনো ক্ষতি করেছে বা একে মেরেছে, তার জন্যই হয়তো এই মেয়েটি কাঁদছে। এভাবে কাঁদতে কাঁদতে লিনা আরও জোর জোর কাঁদতে আরম্ভ করে ফেলে। জিন তখন বুঝতে পারে এই পরিবেশটা একদমই ভালো পরিস্থিতির দিকে যাচ্ছে না, তাই লিনাকে জিন টেনে টেনে নিয়ে চলে যায় তার বাসাতে, আর পাবলিক সমালোচনা তো করতেই থাকে। কিন্তু এখানে এখনো পর্যন্ত জিনের সামনে লিন ভ্যাঁ করে কেঁদেই যাচ্ছে তার গুরুর জন্য। এটাও কিন্তু মানতে হবে যে জিনের দাদুকে লিনার গুরুর মতন দেখতে, আর জিন বারবার বলতে থাকে যে লিনা তুমি কোথাও তোমার একটা ভুল হচ্ছে। কিন্তু লিনা কাঁদতে কাঁদতে চুপ করে গিয়ে বলে যে আমার কোথাও ভুল হচ্ছে না, আমি যখন ছোট ছিলাম আমি বুঝতেই পারছি যে এই যে আমার গুরুকে কেউ হয়তো কোথা থেকে নিয়ে চলে এসছে। আমি প্রায় 10 বছর ধরে তাকে খুঁজছি, কিন্তু কোনো রকমেই তাকে খুঁজে পাচ্ছি না। এইসব কথা ভেবে জিনকে বলে, আর জিন বলে যে তোমার কোথাও একটা ভুল হচ্ছে যেটা তুমি আমাকেও বলতে পারছো না। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এটা আমার গ্র্যান্ডপা হয়, কখনোই তোমার। এইরকম কথাবার্তা চলতে চলতেই জিনের গার্লফ্রেন্ড সেখানে উপস্থিত হয় একটা নতুন ড্রেস পরে, আর জিনের গার্লফ্রেন্ড সেখানে লিনার কাছে এসে ক্ষমা চাইতে থাকে আর বলে যে আমার সেদিনকে অনেক বড় ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দিও লিনা, আমি বুঝতে পারিনি যে তুমি এখানে তোমার গুরুকে খুঁজতে এসছো, আমরা আজকে থেকে দুজনেই বন্ধু। এ বলে লিনা বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তোমার ভুল তুমি নিজেই বুঝতে পেরেছো। এটা বলে তারা সেখানে খাবার অর্ডার করে, আর লিনা বলে যে ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। আর এটা বলার সঙ্গে সঙ্গে জিন ওখানে উঠে দাঁড়ায়, আর জিনের গার্লফ্রেন্ডও উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলে। আর কথা বলতে বলতে হঠাৎ করে জিনের গার্লফ্রেন্ড বলে ওঠে আজকে আমি লিনাকে নিয়ে আজকে পুরো শহরটাকে ঘুরে দেখাবো যে আসলে শহরে কি কি আছে। আর বুঝতেই পারছেন আপনারাও যে এখানে জিনের গার্লফ্রেন্ডের মাথায় বুদ্ধি এঁটে ফেলেছে যে লিনার প্রতিশোধটা অবশ্যই তুলে নেবে। এ বলে লিনাকে নিয়ে জিনের গার্লফ্রেন্ড অনেক বন্দুক নিয়ে চলে আসে রাস্তার মধ্যে, আর তখন তাকে নিয়ে তারা কি করবে তো বুঝতেই পারছে। লিনা তো একদমই নতুন এইসব শহরে, সে কিছুই জানতো না মল শপিং এইসব ব্যাপারে। আর এভাবে যখন তারা ঘুরতে থাকে তখন জিনের গার্লফ্রেন্ড লিনাকে ছোটোখাটো ড্রেস পরিয়ে একটা নতুন বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যে বারে গিয়ে লিনাকে সেখানেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করতে থাকে। তাই তারা তাকে এই ছোট ছোট ড্রেস পরতে বলে, আর লিনা বলে যে আমি এই ড্রেসটা পরে একদমই কমফর্ট ফিল করছি না। তখনই জিনের গার্লফ্রেন্ড বলে তাতে কি হয়েছে, আমরাও তো এরকমই ড্রেসই পরি, তুমি নয় আজকে বড়। এটা বলে তারা সবাই ওই রকম ছোট ড্রেস পরে একটা বারে আসে, আর সব ছোট ছোট ছেলে থেকে শুরু করে গুন্ডাগুলো তার দিকে দেখতে আরম্ভ করে। আর লিনা বলে যে আমার দিকে কেন এরা দেখছে। এটা বলে জিনের গার্লফ্রেন্ডকে যখন কিন্তু বোধ করে তখনই জিনের গার্লফ্রেন্ড বলে ছেলেরা দেখবে না তো মেয়েরা দেখবে নাকি তোমার দিকে। এটা কথা বলার পরে জিনের গার্লফ্রেন্ড লিনাকে বলে যে কোনো অসুবিধা নেই, আমরা তো আছি তোমার সঙ্গে। এটা বলার পরে জিনের গার্লফ্রেন্ড এত চালাক, তাকে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করিয়ে দেয়।
যায়। আর এত পরিমাণে ড্রিঙ্কস করানোর ফলে তার মাথাটাও ঘুরে গিয়ে সে সেই নীল জলের নেশায় মত্ত হয়ে যায় আর পুরো একদম পাগল হয়ে ওঠে। আর তখন জিন খুঁজতে খুঁজতে বাসায় আসে, দেখে যে এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত লিনা বাসায় নেই। তাই জিন হন্তদন্ত করে খুঁজতে খুঁজতে একদম লিনার কাছে পৌঁছে যেতে পারে। আর এটা একটু বুঝতেই হবে যে এখানে জিনের সঙ্গে লিনার আলাদাই কানেকশন আছে, যে যার কারণেই যে জিন একদম কোনো অঘটন কাজ করার আগেই পৌঁছে যায়। আর সেখানে জিনের বন্ধুও যায়, তাদেরকে মেরে ধরে সেখান থেকে লিনাকে নিয়ে চলে আসে একদম সম্পূর্ণভাবে বাঁচিয়ে। তারপর আবার কি, জিনের বাড়িতে যখন লিনাকে তোলে তখন জিন সেখানে এক গ্লাস কাঁচের গ্লাসে একটা পুরো জল রেখে দেয়, জানে যে তার জলের প্রয়োজন হতে পারে। এতটাই তাদের মধ্যে গভীরতা চলে এসে গেছিল। আর তখন জিনের সঙ্গে জিনের বন্ধুও ছিল। জিনের বন্ধুও বেশ জিনের সাথ দেয় আর খুব ভালো। জিনের বন্ধুর আশেপাশে দুঃখের সাথে সবসময় থাকে, এরকমই বন্ধু আসলে দরকার। আর জিনকে বলতে থাকে যে এই কেসটার বিষয়ে আরও কিছু এভিডেন্স আমরা পেয়ে গেলে কেসটা বেশ শক্ত হয়ে উঠবে। কিন্তু তারপর দেখা যায় যে এখানে জিন লিনাকে অনেক কিছু বলতে থাকে আর জিজ্ঞেস করে যে আমার লকারের পাসওয়ার্ডটা প্লিজ বলে দাও। কিন্তু লিনা তখনও গুই গুই করতে থাকে আর বলতে থাকে তুমি খুবই বাজে, আমি জানি আমি আমার গুরুকে খুঁজে ঠিকই পাবো, কিন্তু আমি যার বাড়িতে উঠেছি সে খুবই আমাকে বকাবকি করে। অর্থাৎ জিনের ব্যাপারে বলতে থাকে। আর জিনের ব্যাপারে এইসব কথা সে ড্রিঙ্কস করেই বলে যে আমি তার কাছে একদমই খারাপ আর সে আমাকে খারাপই মনে করে, এরকম বলতে থাকে। আর বলে যে আমার জীবনে কেন এরকম জিনিসটাই আমার সঙ্গে ঘটে। এসব কথা বলতে বলতে জিন একদম তার কাছ থেকে মায়ার জড়িতে থাকার থেকে সে দূরে চলে আসে, কারণ সে বুঝতেই পারছিল যে আর একটু হলেই লিনার কথার মায়ার জালে জিন জড়িয়ে পড়বে। তাই একটু উঠে পড়ে বসে জিনও ভাবতে শুরু করে ভগবানের কীরকম মিলন। তারপর আবার কি, তারপর জিন সেখানে লিনার জন্য নাস্তা রেডি করছিল। আর জিন নেমে এসে সেই নাস্তাটাকে উপভোগ করার সঙ্গে সঙ্গে বলছিল আপনাকে অনেক বড় ধন্যবাদ, আপনি যদি তখন সেই জায়গাতে না থাকতেন তাহলে অন্তত ওই ছেলেগুলো আমার সঙ্গে অনেক বড় বড় খারাপ কাজ করে নিত আর আমি কোনোভাবেই টের পেতাম না। আর এটা বলার পরে বলে যে আমি আপনার জন্য কি করতে পারি আপনি আমাকে অবশ্যই বলবেন, আপনার এই ঋণ আমি শোধ করতে চাই। আপনি আমাকে প্রতিদিন এরমভাবে খাবার বানিয়ে দেন, অবশ্য আপনাকে আজকে বেশ ধন্যবাদ। এভাবে সে বলে আর বলে যে অতি অবশ্যই আমি আপনার জন্য হেল্প করব যতটুকু দরকার পড়ে। জিন লিনাকে হাতে করে একটা ফোনও গিফট করে আর এই ফোনটা লিনার কাছেই রাখতে বলে যে তার বিপদে আপদে একটা কল আর মেসেজে অবশ্যই অনেকটা হেল্প করবে। এরকম কথা কাটাকাটি চলতে থাকে। আর জিন লিনাকে বলে যে আমার এখানে লকারের পাসওয়ার্ডটা তুমি বলে দিলেই আমি তোমার থেকে আমি মুক্তি চাইবো আর আমি এখান থেকে বেরোতে চাই। কিন্তু লিনা একটু মনমরা হয়ে বলে যে আমি তো তোমাকে মুক্তি হতে দেব না। এই কথাটা সে মনে মনেই বলতে থাকে। তারপর সেই লকারের একটা জোর সাইরেন বাজতে থাকে আর জিন ছুটে ওপর থেকে নিচে নেমে পড়ে আর দেখে যে ওখানে লিনা উপস্থিত আর এই লকারটিতে সে কিছু করতে গেছিল। আর লিনা খুব জোর ভয় পেয়ে গেছিল, তাই জিন কোনো কারণ ছাড়াই তাকে বুকের দিকে জড়িয়ে নেয়। আর জিন বসে বসে ভাবতে আরম্ভ করে সে কি করতে আমার কাছে হঠাৎ দেখা করেছে, আদৌ সে কি আমার কোনো শত্রু নাকি আমাকে কোনো খারাপ কাজ করিয়ে নেওয়ার জন্য এসছে, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমাকে তো আমার এই কেসটা জিততে হবে। এইসব কিছুক্ষণ বেশ ভাবার পর হঠাৎ করেই জিনের কাছে জিনের বন্ধু চলে আসে একটা ফোন নিয়ে। আর জিনের বন্ধু জিনকে বলে এই দেখ দোস্ত, এইখানে লিনা কিছু কারসাজি করেছে। লিনা নিজেই একটা ভিডিও কলে লাইভে বলেছে যে জিন আমার বেস্ট ফ্রেন্ড হয় আর জিন আমারই বেস্ট ফ্রেন্ড থাকবে। এটা বলার মানেটা কি তুই বুঝতে পারছিস?
এটা দেখে জিনের মাথা একদমই ঘুরে যায়। জিন বুঝতে পারে যে সেখানে আসলে জিনকে বলদ বানানো হচ্ছে, জিন নিজে থেকেই বলদ হতে এসছে। এটা যখন জিন ভাবতে ভাবতে একদম রেগে ওঠে, তখন জিন বুঝতে পারে তাদেরকে একদিক থেকে বোকা বানানো হচ্ছে। আদৌ লিনা যেমনটা দেখায় ঠিক তেমনটা নয়, সে ঠিক অন্য রকমের। তখন জিনের কাছে তার গার্লফ্রেন্ড এসে উপস্থিত হয় এবং সেখানে বলতে থাকে, দেখো আমাদের চারপাশে যেটা হচ্ছে সেটা আমরা একদমই বুঝতে পারছি না। কিন্তু জিনের গার্লফ্রেন্ড সে একই কথাই বলে যে তুমি প্লিজ তাকে তোমার জীবন থেকে সরাও, নয়তো আমি আমার জায়গাটা বুঝে নিতে হবে। তখন জিন অন্য রকম কথা বলতে থাকে, বলে আমার কোনো দরকার নেই, তুমি দিনের পর দিন আমাকে আমার থেকে খরচ হয়ে যাচ্ছ, তোমার যদি সরার ইচ্ছা হয় তুমি সরে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই। এটা বলার পরে জিনের ফোনে একটা ভিডিও আসে, আর সে ভিডিও ফুটেজটা ভালোভাবে দেখতে থাকে আর ভাবতে থাকে। তৎক্ষণাৎ সকাল সকাল লিনার কাছে উপস্থিত হয় আর লিনার হাত ধরে টেনে তুলে জিন তখনই বলতে আরম্ভ করে যে এখানে তুমি কি আমার সঙ্গে নাটক করছো নাকি অন্য কিছু, তুমি আসলে কে আর কি জন্য এসছো সেটা আমাকে অবশ্যই বলো, আমি সব কিছু জানতে পেরে গেছি। তৎক্ষণাৎ তাদের সঙ্গে সঙ্গে ওখানে কিছু লোক আক্রমণ করে দেয়, আর সেই লোকগুলো হলো বড় বড় গুন্ডা। আর জিন আর লিনা সেখানে আটক হয়ে যায়, আর লিনা জিনকে পেছনের দিকে সরিয়ে দেয়, আর সরিয়ে দিয়ে কুংফু স্টাইলে তাদেরকে মারার চেষ্টা করে, যেহেতু সে কুংফুতে এক্সপার্ট ছিল। কিন্তু তৎক্ষণাৎ একটা গুন্ডা জিনের গলায় ছুরি বসিয়ে ফেলে আর বলে যে আমি একে মেরেই ফেলবো। কিন্তু লিনা তখন বুঝতে পারছিল যে ঠিক এরকম সিচুয়েশনটা তার গুরু ওস্তাদের কাছে ফেস করতে হচ্ছিল। আর জিন এখানে বারবার বলছে আমার জন্য তুমি ভয় পেও না। লিনা তখন বুঝতে পারছিল ঠিক এরকমই কেস ঘটেছিল যখন লিনা বাঁচাতে পারেনি, কিন্তু এবারে আর নয়। লিনা তখন তার আঙুলের কাছে কায়দা করে কুংফুর শক্তি দিয়ে একটা বাদাম সেই শত্রুটার দিকে ছুঁড়ে মারে, আর সেই শত্রুটা পড়ে যায়। তারপর সে সেখানে ছুটে এসে 3-4 ঘা বসিয়ে দেয় তার কুংফু স্টাইলে, আর তখনই সঙ্গে সঙ্গে লিনা জিনকে বাঁচিয়ে ফেলে। তারপর আর কি তারা একটা নতুন সুন্দর জায়গায় আসে এবং বারবার লিনা বলতেই থাকে যে আমার এই সব কারসাজি একটা নতুন প্ল্যানের জন্য, তুমি তো বুঝতেই পারছিলে না আমি এই সম্পূর্ণ জিনিসটা আমার নিজের ওপরে করেছি যাতে আমি আমার গুরুকে ফিরে পাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আমার মতন আর একজন মানুষকেও ফিরে পেয়েছি। এসব কথা লিনা বলে তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে, যে কার কাছে সাহায্য চেয়ে আর ভয় দেখিয়ে সে এই কাজটা হাসিল করেছে। আর বারবার বলতে ইচ্ছা করে যে গ্রামের মেয়েটি হঠাৎ করে এখানে এসে যেমন জিনকে বাঁচালো কুংফু স্টাইলে, সত্যিই দেখলে বোঝা যায় না যে ভালোবাসাটাও এতটা গভীর হতে পারে। এভাবেই লিনা জিনকে ভালোবাসতে শুরু করে, আর জিনের মনেও লিনার জন্য সত্যিকারের একটা সত্য জায়গা গঠিত হয়। আর লিনা জিনকে একটাই কথা বলে, সব কিছু আমি নিজের ইচ্ছায় করেছি, আমার স্ব ইচ্ছায়। তখন জিন লিনাকে ওই কথাটা বলে যে তোমার এই কাজের জন্য আমার কেসটা আরও বেশি সহজ সরল এবং এভিডেন্সটাও শক্তিশালীপূর্ণ হয়ে ওঠে। এরপরে তারা বন্ধুর দিক থেকে ক্লোজ হতে 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 আরও প্রেমিক প্রেমিকার দিকেও ক্লোজ হতে থাকে। আজকের গল্পটিতে আমরা এতটুকু আপনাদের সঙ্গে বললাম, পরে আর এক সময় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতে থাকবেন।